বনের প্রান্তে সিধুর জরাজীর্ণ কিন্তু জাদুকরী কুটির। বাইরে প্রবল ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। জানলার পাল্লাগুলো বাতাসে সজোরে আছাড় খাচ্ছে। সিধু মোমবাতির আলোয় একটি পুরনো বই পড়ছিলেন। একাকিত্ব যে কত বড় অভিশাপ তাই কালবৈশাখীর রাতে আরও বেশি বোঝা যায়। সৃষ্টিকর্তা, তুমি চারদিকে এত প্রাণের মেলা বসিয়েছ, অথচ আমার এই কুটিরে শুধু নিস্তব্ধতা। হঠাৎ কুটিরের দরজার কাছে এক আর্ত চিৎকার শোনা যায়। কোনো বন্য প্রাণীর গোঙানি। সিধু লণ্ঠন হাতে দরজা খোলেন। প্রবল বাতাসে তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন। চৌকাঠের ঠিক নিচে একটি ছোট শিয়ালছানা রক্তাপ্লুত অবস্থায় পড়ে আছে। ওরে বাবা, এ তো দেখি একরত্তি শিয়ালছানা। বনের বড় কোনো জানোয়ারের কামড় খেয়েছে বুঝি? আয় বাবা, ভেতরে আয়। সিধু শিয়ালছানাটিকে কোলে তুলে ভেতরে আনেন। মেঝেতে শুইয়ে তিনি তার জাদুর লাঠিটি বের করেন। ছানাটির শ্বাস খুব ধীর হয়ে আসছে। বিধাতা, আমি জানি প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ করা অপরাধ, কিন্তু এই অবোধ প্রাণীটাকে এভাবে মরতে দিতে পারি না। আজ আমার সব জাদু শক্তি দিয়ে একে শুধু সুস্থ নয়, নিজের একাকিত্ব মেটানোর এক সঙ্গী করে নেব। সিধু বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করেন। জাদুর লাঠি থেকে নীল আলো বের হয়ে শিয়াল ছানাটিকে ঘিরে ফেলে। ধীরে ধীরে শিয়ালের দেহটি প্রসারিত হতে থাকে। লোমগুলো মিলিয়ে গিয়ে তৈরি হয় ফর্সা চামড়া। লেজটা অদৃশ্য হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে মেঝেতে শুয়ে থাকে 12 বছরের একটি ফুটফুটে সুন্দর ছেলে। তার পরনে একটা সাধারণ ধুতি। সফল, আমি সফল। আজ থেকে তোর নাম হলো অরণ্য। তুই আমার ছেলে, আমার অন্ধকার ঘরের প্রদীপ। অরণ্য ধীরে ধীরে চোখ খোলে। তার চোখের মণি সাধারণ মানুষের মতো নয়, বরং সোনালি রঙের, যা অন্ধকারে জ্বলজ্বল করছে। সে উঠে বসার চেষ্টা করে, কিন্তু তার অঙ্গভঙ্গি অনেকটা পশুর মতো। সে কথা বলার বদলে হালকা একটা অদ্ভুত শব্দ করে। ভয় নেই বাবা, আমি আছি। তুই এখন আর বনের তুচ্ছ প্রাণী নোস, তুই এখন মানুষ, আমার অরণ্য। সিধু দাওয়ায় বসে অরণ্যকে মানুষের ভাষা শেখানোর চেষ্টা করছেন। অরণ্য একটি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে আছে, কিন্তু সে শান্ত হয়ে বসতে পারছে না। তার চোখ বারবার মাটির দিকে যাচ্ছে। বল আকাশ, বল আমি মানুষ। আকাশ, আমি মানুষ? হ্যাঁ, তুই এখন মানুষ, কিন্তু অরণ্য, তুই আবার নখ দিয়ে মাটি খুঁড়ছিস কেন? ওটা তো পশুদের কাজ। অরণ্য লজ্জা পেয়ে হাত সরিয়ে নেয়, কিন্তু সুযোগ পেলেই সে আবার মাটির নিচে গর্ত খুঁড়তে শুরু করে। এমন সময় মায়াবতী ভেষজ লতাপাতা নিয়ে সেখানে আসেন। তিনি অবাক হয়ে অরণ্যের কাণ্ড দেখেন। সিধু, ছেলেটার হাবভাব কিন্তু সুবিধার ঠেকছে না। এই তো সেদিন দেখলাম সে রান্না করা ডাল ভাত ফেলে দিয়ে গাছের কাঁচা টক ফলগুলো সাবার করছে। ওর চোখের ওই সোনালি আভাটা কেমন যেন বুনো বুনো। না না মায়াবতী, ও তো বনে বড় হয়েছে, তাই একটু বুনো ভাব রয়ে গেছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা ওকে আমার কাছে পাঠিয়েছেন আমার একাকিত্ব ঘোচাতে। সৃষ্টিকর্তার সৃষ্টিকে কৃত্রিমভাবে ঢেকে রাখা যায় না সিধু। যার যা ধর্ম তিনি তা প্রকাশ করবেনই। সাবধানে থেকো। রাত নেমে আসে। ঘরের ভেতরে সিধু অরণ্যের জন্য বিছানা পেতে দেন, কিন্তু অরণ্য বিছানায় না শুয়ে জানলার ওপর গিয়ে বসে। বাইরে বনের দিক থেকে শিয়ালের ডাক ভেসে আসে। বাবা, ওরা ডাকছে। ওদের ডাক আমার বুকের ভেতরে এসে লাগছে। আমি কি ওদের কাছে যেতে পারি না? না বাবা, ওটা অন্ধকার জগৎ। তুই এখন মানুষ। এই আলো আর ভালোবাসাই তোর পরিচয়। অরণ্য শান্ত হয় ঠিকই, কিন্তু তার দু চোখ বেয়ে জল পড়ে। সে জানলার গ্রিল ধরে বনের অন্ধকারের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তার শরীরের কাঠামো মানুষের হলেও মনটা সেই বুনো শিকড়েই আটকে আছে। বনের ধারের একটি বড় আমগাছের নিচ। দুপুর গড়িয়ে বিকেল।
অরণ্য একাকী গাছের ডালে বসে নিচের দিকে তাকিয়েছিল। বিল্টু হন্তদন্ত হয়ে সেখানে আসে, তার হাতে একটি গুলতি। সে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা খুঁজছে। ধুর, মার্বেলটা কোথায় যে গেল? এই জঙ্গলে একবার কিছু হারালে আর পাওয়া যায় না। অরণ্য নিঃশব্দে গাছ থেকে লাফিয়ে নিচে নামে, তার নামার ভঙ্গিতে চিতার মতো ক্ষিপ্রতা। বিল্টু একটু চমকে যায়। ওই যে 20 হাত দূরে শুকনা পাতার স্তূপের নিচে তোমার মার্বেলটা পড়ে আছে, ওটা এখনো গড়াচ্ছে। তুমি জানলে কি করে? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। বাতাস যখন পাতার ওপর দিয়ে যায় তখন সে সব খবর দিয়ে যায়। সৃষ্টিকর্তা আমাকে শোনার জন্য খুব ধারালো কান দিয়েছেন। বিল্টু দৌড়ে গিয়ে পাতার নিচ থেকে মার্বেলটা খুঁজে পায়। সে বিস্ময়ে হাঁ হয়ে অরণ্যের দিকে তাকিয়ে থাকে। তুমি তো দারুণ লোক। আমার নাম বিল্টু। তুমি সিধু দাদুর সেই ছেলে না, যাকে তিনি শহর থেকে এনেছেন? হ্যাঁ, আমি অরণ্য। অরণ্য, চলো না খেলি। আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দেব। ওই দেখো, ঝোপের ওপাশে অনেক কালো জাম পেকেছে, পারবে? ওগুলো খেও না বিল্টু, ওগুলো বিষ ফল। ওই দেখো, যে পাতার গায়ে লাল বিন্দু আছে তার পাশের ফলগুলোই শুধু মিষ্টি। বনের প্রতিটি গাছ আলাদা কথা বলে। বাহ, তুমি তো জাদুকরের ছেলে বলেই জাদুর মতো সব জানো। চলো, তোমাকে আজ গ্রামের দিঘিটা দেখিয়ে আনি। সেখানে অনেক লোক, অনেক আনন্দ। সিধু দূর থেকে দাঁড়িয়ে ওদের দেখছিলেন, তার মুখে এক চিলেতে হাসি ফোটে। বিধাতা, তোমার লীলা বোঝা দায়। আমি ভেবেছিলাম অরণ্যকে খাঁচায় বন্দি করে রাখতে হবে, কিন্তু বিল্টুর বন্ধুত্ব ওকে বাইরের পৃথিবীর আলো দেখাচ্ছে। হয়তো এই মায়াই ওকে মানুষ করে তুলবে। অরণ্য আর বিল্টু হাসতে হাসতে গ্রামের দিকে এগিয়ে যায়। অরণ্য প্রথমবারের মতো বনের অন্ধকার ছেড়ে মানুষের কোলাহলের দিকে পা বাড়ায়। সিধুর কুটিরের দাওয়া, গোধূলিবেলা। সিধু একটি জাদুর পাত্রে কিছু ভেষজ রস তৈরি করছেন। অরণ্য দূরে ঘাসের ওপর উপুর হয়ে শুয়ে এক দৃষ্টিতে একটি ফড়িং ধরবার চেষ্টা করছে। তার হাঁটা চলা আর বসার ভঙ্গি অনেকটা শিকারী পশুর মতো। এমন সময় হাতে ঝুলি নিয়ে মায়াবতী প্রবেশ করেন। সিধু, আজ 7 দিন ধরে লক্ষ্য করছি ছেলেটা কিন্তু ঠিক স্বাভাবিকভাবে পা ফেলে না। ও কি পায়ে কোনো ব্যথা পেয়েছে? না তো, ও তো সারাদিন বিল্টুর সাথে দৌড়াদৌড়ি করে। কেন, কি হয়েছে? ভালো করে দেখো, ও যখন হাঁটে তখন ওর পায়ের গোড়ালি মাটি স্পর্শ করে না। আর ওই দেখো, ও ফড়িংটার দিকে যেভাবে তাকিয়ে আছে, ওটা কোনো মানুষের বাচ্চার দৃষ্টি নয়, ওটা শিকারীর দৃষ্টি। ওর চোখের মণি দুটো আগুনের মতো জ্বলছে কেন? তুমি কবিরাজ মানুষ, সব কিছুতেই খুঁত ধরো। ও একটু বুনো পরিবেশে বড় হয়েছে তো, তাই হয়তো। লুকিও না সিধু, আমরা ছোটবেলার বন্ধু। আমি জানি তুমি তোমার একাকিত্ব মেটাতে কি করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, সৃষ্টিকর্তা যাকে যেভাবে পাঠিয়েছেন তাকে জাদুর মায়ায় আটকে রাখা প্রকৃতির বিরুদ্ধ কাজ। শিয়ালকে মানুষ সাজালেই সে মানুষ হয় না, তার আত্মাটা কিন্তু সেই বনের অন্ধকারেই পড়ে থাকে। আমি ওকে ভালোবেসেছি মায়াবতী, আমি ওকে এই সমাজ আর মানুষের ভাষা শিখিয়েছি। ও এখন আমার ছেলেই। ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয় সিধু। বিধাতার সৃষ্টিকে জোর করে পরিবর্তন করলে তার ফল কখনো সুখের হয় না। যেদিন বনের টান ওর রক্তে নাচন দেবে, সেদিন তোমার এই জাদুর দেয়াল ভেঙে চুরমার হয়ে যাবে। ভেবে দেখো বন্ধু, মায়া যেন মোহ না হয়ে দাঁড়ায়। মায়াবতী চলে যান। সিধু স্থির হয়ে অরণ্যের দিকে তাকিয়ে থাকেন। অরণ্য তখন ফড়িংটা ধরতে না পেরে হতাশ হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে এক অদ্ভুত দীর্ঘশ্বাস ফেলে। সিধুর মনে এক অজানা আশঙ্কার মেঘ দানা বাঁধে। গভীর জঙ্গল, ভোরের আলো সবে ফুটেছে। শিকারী মহেশ একটি বড় ঝোপের আড়ালে লুকিয়ে আছে। সে একটি হরিণ ধরার জন্য লোহার ফাঁদ পেতেছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে অরণ্য নিঃশব্দে বেরিয়ে আসে। তার পা ফেলার কোনো শব্দ নেই। আরে, এটা তো জাদুঘর বুড়োর সেই ছোকরা। এই 7 সকালে জঙ্গলে কি করছে?
শয়তান ছেলে আজ নিয়ে 3বার আমার দামি ফাঁদ নষ্ট করল। মানুষের বাচ্চা এত সূক্ষ্মভাবে পশুর ফাঁদ চেনে কি করে? আর ওর দৌড়নোর গতি, ওটা তো মানুষের মতো নয়। মহেশ দূরে সিধুর কুটিরের দিকে তাকায়। তার চোখে কুটিল বুদ্ধি খেলে যায়। সে কুটিরের দিকে পা বাড়ায় এবং আড়াল থেকে দেখে সিধু অরণ্যকে পরম মমতায় খাওয়ার খাইয়ে দিচ্ছেন। বুড়ো সিধু জাদুকর একা থাকে, অথচ ওর ঘরে কোনো অভাব নেই। আর এই আপদটা কোত্থেকে এলো? নিশ্চয়ই ওই জাদুকরি কুটিরে কোনো গুপ্তধন বা জাদুর গুপ্ত রহস্য লুকিয়ে আছে। এই ছেলেটা কোনো সাধারণ মানুষ নয়, নির্ঘাত সিধুর জাদুর কোনো খেল। অরণ্য, তুই বারবার জঙ্গলে যাস না বাবা। মহেশ শিকারীটা খুব বিপজ্জনক লোক। ও সৃষ্টিকর্তার জীবদের ওপর দয়া মায়া করে না। দয়া মায়ার কথা বলছো বুড়ো? দয়া দেখিয়েই তো তোমার সব গোপন খবর আমি বের করব। তোমার জাদুর রহস্য আর এই বুনো ছোকরা দুটোকেই আমি বাগে আনব। মহেশ অন্ধকারে মিলিয়ে যায়। এক অশুভ চক্রান্তের ছায়া সিধুর কুটিরের ওপর ঘনীভূত হতে থাকে। পূর্ণিমার রাত, চারদিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। সিধুর কুটিরের জানলার পাশে অরণ্য স্তব্ধ হয়ে বসে আছে। হঠাৎ বনির গভীর থেকে এক গম্ভীর এবং গমগমের ডাক ভেসে আসে, যা সাধারণ শিয়ালের হুক্কা হুয়া নয়, বরং এক প্রাচীন আহ্বান। অরণ্যের চোখ দুটো তীব্র সোনালি বর্ণ ধারণ করে। সে নিজের অজান্তেই ঘরের বাইরে বেরিয়ে আসে। কে কে আমাকে ডাকছে? এই ডাক তো আমার চেনা। একটি বিশাল প্রাচীন বটগাছের নিচে এক দীর্ঘ ছায়া দেখা যায়। ছায়াটি দেখতে একটি প্রকাণ্ড শিয়ালের মতো, কিন্তু তার চোখ দুটো নক্ষত্রের মতো উজ্জ্বল। এটাই বনরাজ। ফিরে আয় অরণ্য। মানুষের বেশ ধরে কতদিন নিজেকে ফাঁকি দিবি? এই রূপ তো তোর নিজের নয়, এটি একটি মায়া মাত্র। না, আমি মানুষ। বাবা আমাকে কথা বলতে শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন। আমি সিধু দাদুর ছেলে। পোশাক পরলেই কি রক্ত বদলে যায়? তোর রক্তে এখনো ভিজা মাটির গন্ধ, তোর কানে এখনো বাতাসের ফিসফাস। সৃষ্টিকর্তা তোকে বনের প্রহরী হিসেবে পাঠিয়েছিলেন, খাঁচায় বন্দি পাখি হিসেবে নয়। তাকিয়ে দেখ তোর ছায়ার দিকে। অরণ্য নিচে তাকিয়ে আঁতকে ওঠে। জ্যোৎস্নায় মাটিতে তার যে ছায়া পড়েছে সেটি কোনো মানুষের বালকের নয়, বরং একটি লেজওয়ালা তীক্ষ্ণ শিয়ালের ছায়া। অরণ্য ভয়ে কাঁপতে থাকে। না, এটা হতে পারে না। আমি কে? আমি আসলে কে? এমন সময় সিধু কুটির থেকে হ্যারিকেন হাতে বেরিয়ে আসেন। অরণ্যের অস্থিরতা দেখে তিনি শিউরে ওঠেন। অরণ্য, অরণ্য বাবা, ভেতরে আয়। পূর্ণিমার আলো তোর জন্য ভালো নয়। বাবা, এই ছায়াটা কেন এমন? কেন আমি বনের ডাক শুনলে স্থির থাকতে পারছি না? আমি কি মানুষ নই? সিধু কোনো উত্তর দিতে পারেন না। তিনি অরণ্যকে জড়িয়ে ধরেন, কিন্তু অরণ্য অনুভব করতে পারে সিধুর হাত কাঁপছে। বনরাজের ছায়া অন্ধকারে মিলিয়ে গেলেও সেই ডাক অরণ্যের কানে বাজতে থাকে। এক চরম পরিচয় সংকটে ভেঙে পড়ে অরণ্য। গ্রামের প্রধানের বৈঠকখানা। মহেশ অত্যন্ত উত্তেজনার সাথে দেবাশিস বাবুকে কিছু বোঝাচ্ছে। দেবাশিস বাবু গম্ভীর হয়ে তামাক টানছেন। বিশ্বাস করুন দেবাশিস বাবু, আমি নিজের চোখে দেখেছি। ছেলেটা জ্যান্ত হরিণের মতো লাফ দেয়, আর ওর চোখ রাতে আগুনের মতো জ্বলে। সিধু বুড়ো নির্ঘাত কোনো অশুভ আত্মাকে জাদু বলে ঘরে পুষছে। গ্রামের অমঙ্গল হবে বাবু। সিধু লোকটা একটু অদ্ভুত জানি, কিন্তু জাদুর নামে এসব ভেলকি যদি সত্যি হয় তবে তাই সমাজের জন্য বিপজ্জনক। সৃষ্টিকর্তার নিয়মের বাইরে কোনো কিছু আমি বরদাস্ত করব না। চল মহেশ, আজই এর ফয়সালা হবে। কিছুক্ষণ পর সিধুর কুটিরের সামনে দেবাশিস বাবু ও মহেশ এসে হাজির হন। সিধু ভয় পেয়ে দরজায় এসে দাঁড়ান। নমস্কার প্রধান মশাই, এই অসময়ে আপনারা? সিধু, রাখো তোমার খাতির।
গ্রামের লোক বলছে তোমার এই পালিত ছেলে নাকি কোনো অশুভ মায়া। ওর পরিচয় কি? কোথা থেকে এনেছো একে? অনাথ প্রধান মশাই, আমি শুধু ওকে আশ্রয় দিয়েছি। ও খুব শান্ত ছেলে। শান্ত কিনা তা আমি দেখব। অরণ্য, বাইরে এসো। অরণ্য ঘরের কোণে ভয়ে কুঁকড়ে বসে আছে। অরণ্য ধীরে ধীরে বাইরে আসে। মহেশ লণ্ঠনের আলো ওর মুখে ফেলে। অরণ্য তীব্র আলো দেখে চট করে চোখের পাতা বন্ধ করে নেয় এবং এক অদ্ভুত বন্য ক্ষিপ্রতার মাথা নিচু করে ফেলে। ওর এই আচরণ দেখে দেবাশিসবাবু পিছিয়ে যান। এ কি? এর চাহনি তো মানুষের মতো নয়। সিধু, আমি 7 দিন সময় দিচ্ছি। ওর আসল পরিচয় প্রমাণ করো, নইলে ওকে বনবাসে পাঠাতে হবে। গ্রামের ওপর কোনো অভিশাপ আমি ডেকে আনতে দেব না। দেবাশিসবাবু আর মহেশ চলে যান। সিধু অরণ্যকে জড়িয়ে ধরেন। অরণ্য থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে তার এই মানুষের ছদ্মবেশ আর বেশি দিন টিকবে না। সিধুর কুটিরের ভেতর রাত গভীর। বাইরে বাতাসের শো শো শব্দ হচ্ছে। ঘরের এক কোণে বনের গভীরে একটি বড় পরিষ্কার জায়গা। মহেশ শিকারী সেখানে একটি বিশাল মজবুত দড়ির জাল পেতেছে। জালের ভেতরে 7-8টি শিয়াল আটকা পড়ে ছটপট করছে। মহেশ হাতে একটি লাঠি নিয়ে পৈশাচিক উল্লাসে হাসছে। বিল্টু আর গ্রামপ্রধান দেবাশিসবাবু দূরে দাঁড়িয়ে সব দেখছেন। আজ সব কটাকে ধরে শহরে চালান করব। অনেক দিন পর বড় শিকার হাতে এসেছে। হঠাৎ বনের ঝোপঝাড় চিরে অরণ্য ঝড়ের গতিতে সেখানে এসে উপস্থিত হয়। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত তেজ। সে বন্দি শিয়ালগুলোর আর্তনাদ সহ্য করতে পারছে না। মহেশ কাকা, এদের ছেলে দাও। সৃষ্টিকর্তার এই অবোধ জীবগুলোকে কষ্ট দেবার অধিকার তোমার নেই। ওরে জাদুকরের ছাও, তুই আমায় জ্ঞান দিচ্ছিস? তোর তো এদের জন্যই মায়া লাগবে, কারণ তুইও তো এদেরই জাত। সরে যা বলছি। মহেশ লাঠি উঁচিয়ে অরণ্যকে মারতে যায়। অরণ্য এক অসাধারণ ক্ষিপ্রতায় এক লাফে মহেশকে এড়িয়ে যায়, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সে মাটিতে পড়ে থাকা একটি ধারালো কাটারি কুড়িয়ে নেয়। সে সরাসরি জালের দিকে দৌড়ায়। অরণ্য, সাবধানে, মহেশের হাতে অস্ত্র আছে।
অরণ্য মানুষের বুদ্ধি খাটিয়ে জালের প্রধান বাঁধনটি খুঁজে বের করে এবং পশুর শক্তিতে সেই দড়িগুলো এক নিমিষে কেটে ফেলে। জাল আলগা হতেই শিয়ালগুলো বেরিয়ে বনের দিকে ছুটতে থাকে। মহেশ রাগে অরণ্যের ওপর ঝাঁপিয়ে পড়লেও অরণ্য তাকে অনায়াসেই মাটিতে আছাড় মারে। এ কি দেখলাম! ছেলেটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বনের পশুদের বাঁচালো। ওর চোখে তো কোনো হিংস্রতা নেই, আছে শুধু মমতা। প্রধান মশাই, এরা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু এদেরও পরিবার আছে। এদের ব্যথা আমি আমার নিজের বুকে অনুভব করি। মহেশ মাটিতে পড়ে গোঙাতে থাকে। দেবাশিসবাবু অরণ্যের কাছে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখেন। গ্রামের মানুষের মনে অরণ্য সম্পর্কে যে ভয় আর ঘৃণা ছিল তা তার এই নিঃস্বার্থ বীরত্ব দেখে শ্রদ্ধায় বদলে যায়। বনের প্রান্তরে ভোরের স্নিগ্ধ আলো ফুটেছে। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। সিধু তার জাদুর লাঠিটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। অরণ্য তার সামনে হাঁটু গেড়ে বসে। তার চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। পাশে দাঁড়িয়ে মায়াবতী শান্ত চোখে দৃশ্যটি দেখছেন। তো সেই বুনো প্রাণী হতে পারবো? পারবি বাবা, কারণ তোর আত্মাটা সব সময় ওই বনেই ছিল। সৃষ্টিকর্তা, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার নিয়ম ভাঙার চেষ্টা করেছিলাম। আজ আমি আমার ভুল সংশোধন করছি। সিধু তার জাদুর লাঠিটি আকাশের দিকে তুলে ধরেন। এক স্নিগ্ধ সোনালী আলো অরণ্যকে ঘিরে ফেলে। ধীরে ধীরে অরণ্যের মানুষের অবয়ব ছোট হতে থাকে। তার হাত পা বদলে যায়। গায়ের রং সোনালী লোমে ঢেকে যায়। চোখের সেই মায়া ঠিক আগের মতোই থেকে যায়। কয়েক মুহূর্ত পর অরণ্য একটি সুন্দর সুস্থ শিয়ালে রূপান্তরিত হয়। দেখো সিধু, ও কত স্বাচ্ছন্দ্যে মাটির ওপর দাঁড়িয়েছে। এটাই ওর আসল পরিচয়। শিয়ালরূপী অরণ্য একবার সিধুর পায়ের কাছে এসে মাথা ঘষে আদর নেয়। তারপর সে বনের গভীর অন্ধকারের দিকে পা বাড়ায়। বনের ভেতর থেকে বনরাজের এক স্বাগত জানানোর ডাক ভেসে আসে। অরণ্য যাওয়ার সময় একবার পেছন ফিরে সিধুর দিকে তাকায়। সেই চোখে এক গভীর কৃতজ্ঞতা আর ভালোবাসা স্পষ্ট। যা বাবা, মুক্ত হয়ে যা। এখন আমি আর একাকী নই। আমার এই কুটিরের প্রতিটি কোণ তোর স্মৃতিতে ভর্তি থাকবে। অরণ্য বনের গভীরে মিলিয়ে যায়। সিধু তার জাদুর লাঠিটি ভেঙে মাটিতে ফেলে দেন। তিনি বুঝতে পারেন সত্যিকারের জাদু শক্তিতে নয়, বরং অন্যের স্বাধীনতাকে সম্মান জানানোর ভালোবাসায় লুকিয়ে আছে। সিধু একা দাঁড়িয়ে থাকলেও তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। পরম প্রাপ্তির এক অনাবিল শান্তি তার হৃদয় ভরিয়ে দেয়। আপনি কি এখনো ওই চিন্তাই করছেন? সেই বিকেল থেকেই তো দেখছি আপনার কপালে দুশ্চিন্তার ভাঁজ কাটছে না। শরীরটা কি খারাপ লাগছে? শরীর নয় মালতী, মনের ক্লান্তি আমাকে গ্রাস করেছে। আজ হাটে গিয়েছিলাম, সেখানে দয়াল বাবুর সাথে দেখা হলো। তিনি পূর্ণিমার জন্য একটি নতুন সম্বন্ধের কথা বললেন। তাই নাকি? তা কেমন পাত্র? ঘর বাড়ি কেমন? ঘর বাড়ি অনেক উঁচু মালতী, পাত্র বড় চাকরি করে। দয়ালবাবু বলছিলেন সেখানে আমাদের পূর্ণিমা রানীর মতো হয়ে থাকবে, কোনো কিছুর অভাব হবে না তার। কিন্তু এই প্রাচুর্যের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। এই তো খুব আনন্দের কথা। অভাবের সংসারে বড় হয়ে মেয়েটা যদি একটু সচ্ছল ঘরে যায়, তাতে আপনার ভয়ের কি আছে? তুমি বুঝবে না মালতী, আমি সামান্য একজন কৃষক। সারা জীবন মাটি কামড়ে পড়ে আছি। রোদ বৃষ্টি মাথায় নিয়ে ফসল ফলাই। যারা অনেক বিত্তমান তাদের মনে দম্ভ বাসা বাঁধে। আমার ভয় হয় সেই বড়লোক ঘরের মানুষগুলো যদি অহংকারী হয়, তারা যদি আমাদের এই ছোট্ট পরিচয়কে ঘৃণা করে।
আপনি শুধু খারাপ দিকটাই ভাবছেন? সবাই কি আর এরকম হয়? আমি ঝুঁকি নিতে চাই না মালতী। রাজপ্রাসাদের অনাদরের চেয়ে কুঁড়ে ঘরের সম্মান অনেক বেশি দামি। পূর্ণিমা আমার চোখের মণি, আমার একমাত্র মেয়ে। আমি চাই এমন একজন জামাই যার ধন সম্পদ নয়, বরং মনটা বিশাল হবে। এভাবে আর কতদিন সম্বন্ধ ফিরিয়ে দেবেন? মেয়ের তো আর বয়স থেমে নেই। সময় লাগবে লাগুক মালতী, কিন্তু আমি কোনো দাম্ভিক মানুষের হাতে আমার মেয়েকে তুলে দেব না। বিধাতা নিশ্চয়ই আমার মেয়ের জন্য কোনো এক সুহৃদয় মানুষকে রেখেছেন, যে মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে জানে। আরে নরেন্দা যে, তুমি আমার বাড়ি আসার সময় করতে পারলে শেষ পর্যন্ত। এসো এসো এসো। হ্যাঁ রে রমেশ, অনেক দিন পর আসা হলো। আমার পূর্ণিমা মা জননী কোথায়? আর বৌদি? ও ভেতরে ওর মায়ের সাথে কাজ করছে। মালতী, ও মালতী, দেখে যাও দেখে যাও, নরেন্দা এসেছে, দেখে যাও। আরে বরদাসে, তা আপনি হঠাৎ এই দুপুর রোদে? তা শরীর ভালো আছে তো? শরীর একদম চাঙ্গা বৌমা। আসলে আমি আজ একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। তোমাদের পূর্ণিমার জন্য এক রাজপুত্তর খুঁজে পেয়েছি আমি। এমন সম্বন্ধ সচরাচর পাওয়া যায় না। তাই নাকি নরেন্দা? তা ছেলে কি করে, কোথায় থাকে? ছেলের নাম অভি। শহরের প্রধান বাজারে ওর মস্ত বড় কাপড়ের দোকান। শুধু দোকান বললে ভুল হবে, ওটা একটা বড় শোরুম। শহরের নামি দামি সব মানুষ সেখান থেকে কেনাকাটা করে। ছেলে নিজে খুব পরিশ্রমী, ব্যবসার সমস্ত দিক সে একাই সামলায়। ও মা, তাই নাকি? তা পরিবারে আর কে কে আছে দাদা? পরিবারে ওর বাবা মা আছেন, তারা খুব শৌখিন মানুষ। শহরে তাদের নিজেদের মস্ত বড় দোতলা বাড়ি। আমি নিজে গিয়ে দেখে এসেছি রমেশ। তাদের বাড়ির আসবাবপত্র দেখলে তোর চোখ কপালে উঠবে। মেঝেতে দামি পাথর বসানো। পূর্ণিমা ওখানে গেলে খুব সুখে থাকবে। এত বড় লোক, তার মানে অনেক ধন সম্পত্তি তাদের, তাই তো নরেন্দা? আরে রমেশ, সম্পত্তির কথা আর বলো না। অভির আয় রোজগার শুনলে তুমি হিসাব মেলাতে পারবে না। ওর আভিজাত্যই আলাদা। আমি অনেক বলে কয়ে ওদের রাজি করিয়েছি তোমাদের পূর্ণিমাকে একবার দেখতে আসার জন্য। এমন পাত্র হাতছাড়া করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। হগো শুনছেন, আমাদের পূর্ণিমার কপাল খুলে গেছে মনে হয়। অত বড় ব্যবসায়ী ঘর, মেয়েটা আমার রাজরানী হয়ে থাকবে। টাকা পয়সার কথা তো অনেক শুনলাম দাদা, কিন্তু মানুষগুলো কেমন? মানে তারা কি আমাদের মতো সাধারণ কৃষকের সম্মান দেবে? আরে ভাই, যার এত প্রতিপত্তি তার কি আর সাধারণ মানুষের সাথে মেশার সময় আছে? তারা নিজেদের জাকজমক নিয়েই থাকে। তবে চিন্তা করো না, আমাদের পূর্ণিমা তাদেরই ঘরের বউ হলে তখন তো তোমাদের ভালোবাসবেই। কিরে রমেশ, কিছু বলছিস না যে? আমি কি তাহলে পাকা কথা দিয়ে দেব? কবে আসবে তারা? আমাকে একটু ভাবতে দিন নরেন্দা। এত বড় ঘর, এত টাকা, সবটা কেমন জানি মনে হচ্ছে। আরে এ তো ভেবে কি হবে? কালই চলো একবার শহর থেকে ঘুরে আসি। নিজের চোখে দেখলে তোমার সব দ্বিধা কেটে যাবে। না নরেন্দা, আমি এই বিয়েতে রাজি নই। আপনি গিয়ে ওই ছেলেকে না করে দিন। কি বলিস রমেশ? না করে দেব মানে? তোর কি মাথা ঠিক আছে? শহরের মস্ত বড় ব্যবসায়ী, রাজপ্রাসাদের মতো বাড়ি, সচ্ছল পরিবার, এমন পাত্র হাতছাড়া করবি কেন? কারণ আমি আমার মেয়েকে নরকে পাঠাতে পারবো না। আপনি যে প্রাচুর্যের বর্ণনা দিচ্ছেন সেটা আমার কাছে সোনার খাঁচার মতো মনে হচ্ছে। যার এত প্রতিপত্তি, এত টাকা, তার ভেতরে মানুষের প্রতি বিন্দুমাত্র মমতা থাকবে বলে আমার বিশ্বাস হয় না। বড়লোক মানেই হলো অহংকারী। ওই মালতী, তুমি কিছু বলো না কেন? রমেশ কি পাগল হয়ে গেল? বড়লোক হলেই কি সবার অহংকার থাকে? নরেন্দা তো ঠিকই বলেছে। দেখুন, আপনি শুধু শুধু কেন ভয় পাচ্ছেন? বড়লোক হলে কি সবাই খারাপ হয়?
ছেলেটা তো ভালো হতে পারে। মালতী, তুমি কি বুঝতে পারছো না? অত বড় অট্টালিকায় আমাদের মতো অভাবী মানুষের মেয়ে গেলে তাকে কি আর তারা ঘরের বউয়ের মর্যাদা দেবে? নাকি তারা সারাক্ষণ তাকে মনে করিয়ে দেবে যে সে একজন সামান্য কৃষকের মেয়ে? আমার ভয় হয় পূর্ণিমা, সেখানে অবহেলা আর অপমানে তিল তিল করে শেষ হয়ে যাবে মেয়েটা। আমি চাই না আবার মেয়ে টাকার পাহাড়ের ওপর বসে চোখের জল ফেলুক। রমেশ, তুই বড় বেশি সেকেলে চিন্তা করছিস। যুগ বদলেছে, এখনকার ছেলেমেয়েরা এমনটা করে না। অভি খুব বুদ্ধিমান আর ভালো ছেলে, সে কেন পূর্ণিমাকে ছোট করবে? বুদ্ধিমান আর হৃদয়বান এক জিনিস নয় নরেন্দা। যার রক্তের প্রতিটি কণিকায় টাকার নেশা মিশে আছে, সে অন্য মানুষকে পণ্য মনে করে। আমি একজন সাধারণ কৃষক হতে পারি, কিন্তু আত্মসম্মান অনেক বেশি আমার। আমি চাই না আমার মেয়ে এমন কোনো পরিবারে যাক যেখানে তার বাবাকে চাষা বলে তুচ্ছ করা হবে। আমি ভাবতেও পারিনি তুই এমন করবি। আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম পূর্ণিমার একটা ভালো ঘরে বিয়ে হবে। কিন্তু তোর এই অদ্ভুত জেদের কাছে আমি অসহায়। আমি কি মুখ নিয়ে তাদের কাছে যাব? তারা তো ভাববে আমি তাদের অপমান করছি। আপনি সোজাসুজি বলবেন, এ সম্বন্ধ আমাদের ধাতে সইবে না। আমরা মাটির মানুষ, মাটির সাথেই থাকতে চাই। কোনো দাম্ভিক বড়লোকের ছত্রছায়া আমাদের প্রয়োজন নেই। আপনি কিছু মনে করবেন না নরেন্দা, ওনার মনের মধ্যেই ভয়টা তো অনেক দিন ধরেই বাসা বেঁধে আছে। না মালতী, মনে করার কিছু নেই। তবে রমেশ, তুই একটা বিশাল সুযোগ হারালি। মানুষের মন না দেখেই তাকে বিচার করলি। আমি তবে আসি। আরে নরেন কাকা, আসুন বসুন। আপনার মুখটা এমন শুকিয়ে আছে কেন? গ্রামে গিয়ে কি খুব পরিশ্রম হয়ে গেল? এই কে আছো? কাকার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসতে বলো। শরবতে আর কি হবে বাবা, আমি খুব লজ্জিত। তোমাকে যে মুখ দিয়ে খবরটা দেব সেই ভাষা খুঁজে পাচ্ছি না। কেন কাকা, কি হয়েছে? আপনি যে পাত্রীর কথা বলেছিলেন, কোনো সমস্যা? হ্যাঁ বাবা, এক অদ্ভুত সমস্যা। পাত্রীর বাবা রমেশ সাফ জানিয়ে দিয়েছে যে তার মেয়ে পূর্ণিমার সাথে তোমার বিয়ে দেবে না, সরাসরি প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান? কিন্তু কেন কাকা? আমার অপরাধ কি? তোমার কোনো দোষ নেই বাবা, দোষ তোমারই প্রাচুর্যের। রমেশের ধারণা তুমি অনেক বড় লোক, তোমার অনেক টাকা, তাই তুমি অবশ্যই অহংকারী হবে। সে বিশ্বাস করে বড়লোক ঘরের জামাই হলে তুমি তার মেয়েকে সারা জীবন অবহেলা করবে এবং তাকে একজন চাষার মেয়ে বলে তুচ্ছতাচ্ছিল্য করবে। এ তো ভারী অদ্ভুত কথা। কেউ কি বেশি সফল হলে বা সম্পদশালী হলে অপরাধী হয়ে যায়? আমি যে কত কষ্ট করে শূন্য থেকে এই ব্যবসা দাঁড় করিয়েছি সেটা তো তিনি জানেন না। আমি তাকে অনেক বুঝিয়েছি বাবা, বলেছি যে তুমি খুব বিনয়ী ছেলে, কিন্তু সে তার জেদে অটল। সে মাটির মানুষ খোঁজে, কোনো নবাব পুত্র নাকি তার দরকার নেই। কিন্তু কাকা, আমি এই প্রত্যাখ্যান মেনে নিতে পারছি না। এটা আমার আত্মসম্মানের ব্যাপার। একজন মানুষ সম্পর্কে না জেনে তার উপর এমন অপবাদ দেওয়াটা ঠিক নয়। আমি গ্রামে যাব, সরাসরি তার সাথে কথা বলবো। কেন বাবা? ওরা তো তোমাকে ফিরিয়ে দিয়েছে। আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব না কাকা, আমি যাব তার ভুল ধারণা ভাঙতে। আমি তাকে দেখাতে চাই যে মানুষের বড়লোক হওয়া মানেই তার হৃদয়টা ছোট হওয়া নয়। আমি দেখতে চাই তার মেয়ে কেমন। যদি পূর্ণিমাকে সত্যিই আমার পছন্দ হয় তবে আমি তাকেই বিয়ে করব। কিন্তু অভি, সে তো তোমাকে চেনে না। তুমি কি নিজের পরিচয় দিয়ে যাবে? কাকা, আমি সাধারণ মানুষের মতোই যাব। আমি কোনো ব্যবসায়ী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে তার সামনে দাঁড়াবো। কাল সকালেই আমি রূপপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে, তোমার এই সত্যের লড়াইয়ে আমি তোমার পাশে আছি বাবা। দেখা যাক রমেশ তোমার আসল পরিচয় পেয়ে কি বলেন। আমি কি ভেতরে আসতে পারি? আসুন, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না বাবা। কে আপনি? কোথা থেকে এসেছেন? আমি শহর থেকে আসছি। আমার নাম অভি। নরেন কাকা আমার কথা আপনাদের বলেছিলেন। আপনি
সেই শহরের বড় ব্যবসায়ী, কিন্তু আপনি এখানে কেন? আমি তো নরেন্দাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি জানি আপনি কি বলেছেন, কিন্তু আমার মনে হলো একজন মানুষকে না দেখেই তার সম্পর্কে ধারণা করে নেওয়াটা হয়তো ঠিক নয়। তাই ভাবলাম একবার নিজেই এসে আপনার সাথে দেখা করি। আপনি যদি অনুমতি দেন তবে কি একটু বসতে পারি? হ্যাঁ বাবা, বসুন না, বসুন। আপনি দূর থেকে এসেছেন, হাত মুখ ধুয়ে নিন। আমি আপনার জন্য জলখাবার নিয়ে আসছি। আপনি অনেক বড় ঘরের ছেলে, আমাদের এই ভাঙা মোড়ায় কি আপনি বসতে পারবেন? কাকাবাবু, মাটিই তো মানুষের আসল ঠিকানা। আপনার এই উঠোনের মাটির গন্ধ আমার শহরের এসির চেয়ে অনেক বেশি আরামদায়ক। আপনি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? আমি কি কোনো অন্যায় করেছি? এই পিঠা শরবতটা খেয়ে নিন। ধন্যবাদ। কাকাবাবু, এটাই কি আপনার মেয়ে? সত্যি তার চোখে যে মায়া দেখলাম তা কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। বাবা অভি, প্রশংসায় আমি ভুলবো না। আমি আপনাকে আগে যা বলেছি এখনো তাই বলবো। বড় লোকদের আভিজাত্য আমাদের সইবে না। কাকাবাবু, আপনি কি জানেন না যে একটা বড় গাছের ছায়া শীতল হয়? আজ আমি বিয়ের কথা বলতে আসিনি। আমি এসেছি শুধু প্রমাণ করতে যে মানুষের আসল পরিচয় তার টাকা পয়সায় নয়, তার মনে। দেখো বাবা, গরিব হলেও আমি আমার একমাত্র মেয়েকে অনেক যত্ন করে মানুষ করেছি, তাই ভয় হয়। কাকাবাবু, আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছি কোনো ব্যবসা করতে নয়, বরং একটি উত্তর খুঁজতে। আপনি আমাকে একবারও না দেখে আমার সাথে একটি কথা না বলেই কেন বিয়ের প্রস্তাবটি ফিরিয়ে দিলেন? আমার অপরাধটা ঠিক কোথায়? আমার ধন সম্পদ আছে, এটাই কি আমার অপরাধ? অপরাধ আপনার নয় বাবা। আমি আমার সারা জীবন এই দেখেছি, যাদের হাতে টাকা থাকে তাদের পার মাটিতে পড়ে না। তারা মনে করে অর্থ দিয়ে তারা পৃথিবীটাকে কিনতে পারে। আমি একজন নগণ্য কৃষক। আমার মেয়ে পূর্ণিমা, তাকে যদি আমি আপনার মতো কোনো বিত্তবানের হাতে তুলে দেই, তবে সে কি সেখানে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা পাবে? আপনার এই ভয়ের কারণটা কি? আপনি কি মনে করেন টাকা মানুষকে অন্ধ করে দেয়? হ্যাঁ, আমি তাই মনে করি। প্রাচুর্যের দম্ভ মানুষকে অন্ধ করে। সে তখন ভুলে যায় তার সামনের মানুষটিরও একটি মন আছে। আবার ভয় হয়, আপনার পরিবার যখন জানবে পূর্ণিমা একটা সাধারণ কৃষকের মেয়ে, তখন তারা তাকে সারাক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করবে। তাকে মনে করিয়ে দেবে যে সে একজন চাষার মেয়ে। আমি চাই না আমার মেয়েকে কেউ করুণার চোখে দেখুক। আমি কিছুতেই চাই না। কাকাবাবু, আপনার চিন্তা হয়তো আপনার অভিজ্ঞতার ফসল, কিন্তু সব অভিজ্ঞতাই কি সঠিক? আপনি কি একবারও ভেবে দেখেছেন যে মানুষটি নিজের মেধা আর পরিশ্রম দিয়ে ব্যবসা দাঁড় করিয়েছে, সে কি শ্রমের মর্যাদা বুঝবে না? আজ বিধাতা আমাদের অনেক দিয়েছেন, তার মানে এই নয় যে আমরা আমাদের শিকড় ভুলে গেছি। এসব কথা বলা সহজ, কিন্তু করা কঠিন। ক্ষমতার স্বাদ পেলে মানুষ বদলে যায়। মানুষের অহংকার তার সম্পদ থেকে আসে না, আসে তার পারিবারিক শিক্ষা আর মানসিকতা থেকে। একজন অতি দরিদ্র মানুষও চরম অহংকারী হতে পারে, আবার একজন কোটিপতিও অতিশয় বিনয়ী হতে পারে। আপনি কি নিশ্চিত যে কোনো দরিদ্র ঘরে বিয়ে দিলে পূর্ণিমা কষ্টে থাকবে না? আমি আপনাকে কথা দিচ্ছি, পূর্ণিমা আমার ঘরে কৃষকের মেয়ে হয়ে যাবে না, সে যাবে সেই বাড়ির লক্ষ্মী হয়ে। আপনার সম্মানই আমার সম্মান। শুধু বলছি, মানুষকে তার সম্পদ দিয়ে নয়, তার হৃদয় দিয়ে পরিমাপ করুন। বাবা, আমি আজ প্রথমবার এমন একজন মানুষের সাথে কথা বলছি যার কথাগুলো তীরের মতো সরাসরি হৃদয়ে বেঁধে। সত্যি, আপনার যুক্তিতে কোনো খাদ নেই। আপনার কথায় আমি আমার মনকে নতুনভাবে বিশ্বাস করাতে পারছি। হয়তো সব বিত্তবান এক হয় না। আপনার এই জীবনবোধ আমাকে মুগ্ধ করেছে বাবা, মুগ্ধ করেছে। কিরে রমেশ ভাই, এখন তো মনের মেঘ কেটেছে তোর। দেখেছিস তো আমার পছন্দ করা পাত্রটি কেমন? আজ যদি তুই জেদ ধরে বসে থাকতি, তবে এই দৃশ্য কি দেখতে পেতি? আমাকে আর লজ্জা দেবেন না, আমাকে আর লজ্জা দেবেন না নরেন্দা। আমি সত্যিই খুব ভুল করতে যাচ্ছিলাম। অভির মতো হীরের টুকরো ছেলেকে আমি শুধু তার টাকার জন্য বিচার করতে গিয়েছিলাম। আমি ওর চোখে যে শ্রদ্ধা দেখেছি তা বড় মানুষের মধ্যেও থাকে না।
আপনার কাছে আমি কৃতজ্ঞ নরেন্দা, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আরে ভাই, আত্মীয়ের কাজই তো একটা ভালো মিলন ঘটানো। তবে অভি সত্যিই সোনার ছেলে। ও নিজে আমাকে বলেছিল যে এই বিয়ের সমস্ত আয়োজন যেন খুব সাধারণ আর আন্তরিক হয়, যাতে গ্রামের মানুষের অসুবিধে না হয়। মা পূর্ণিমা, আজ তুই অন্যের ঘরে চলে যাবি। ভেবেছিলাম বড়লোক বাড়িতে হয়তো তুই পর হয়ে যাবি, কিন্তু জামাই বাবাজির ব্যবহার দেখে আমার সব ভয় দূর হয়ে গেছে মা। ও মানুষটা খুব ভালো মনের রে মা। হ্যাঁ মা, আমিও অভিবাবুর কথা শুনেছি, আমারও তাকে ভালো লেগেছে। মনে হয়েছে সে একটি ভালো মনের মানুষ। দেখো, আজ বাবাকে এত হাসি খুশি দেখে আমার খুব শান্তি লাগছে। জানো মা, অভি আমাকে কথা দিয়েছে ও মাসে অন্তত একবার আমাকে তোমাদের কাছে নিয়ে আসবে। বাবা অভি, আমি তো সামান্য কৃষক মানুষ, বড় কোনো উপহার দেওয়ার সামর্থ্য আমার নেই। আমার শ্রেষ্ঠ সম্পদ এই মেয়েটিকে আজ তোমার হাতে তুলে দিলাম, তুমি শুধু ওকে আগলে রেখো। বাবা, আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আর আপনার বিশ্বাস দিচ্ছেন। এর চেয়ে দামি আর কিছু হতে পারে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই মেয়ে আজ থেকে আমার জীবনের রানী হয়ে থাকবে। বাবা, মা, আপনারা ভালো আছেন তো? পূর্ণিমা সারা পথ শুধু আপনাদের কথাই বলেছে। হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। আসতে পথে কোনো কষ্ট হয়নি তো বাবা? এসো বাবা, ভেতরে এসো। আমি তোমাদের জন্য নারকেল নাড়ু আর তালের পিঠে বানিয়ে রেখেছি। জানি না তোমাদের শহরের খাবারের তুলনায় এই খাবারগুলো কেমন লাগবে। মা, আপনার হাতের পিঠের স্বাদ পাওয়ার জন্য আমি শহরের দামি রেস্তোরাঁর খাবার অনায়াসে ত্যাগ করতে পারি। মাটির গন্ধমাখা খাবারের স্বাদই আলাদা। আসুন কাকা, ভেতরে আসুন, বসুন। বাবা, আমি তোমার শ্বশুর রমেশের ছোটবেলার বন্ধু। আমি ভাবছিলাম তুমি শহরের বড় ব্যবসায়ী মানুষ, আমার সাথে হয়তো ঠিকঠাক কথাই বলবে না। কেন বলবো না কাকা? আপনারা তো আমার বাবার বন্ধু, মানে আমারও পরম শ্রদ্ধেয়। আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্যই তো এই গ্রামে আসা। আমি ভাবছি এবার কয়েকদিন থেকেই যাব। বাহ রমেশ, জামাই তো দেখছি একদম হীরার টুকরো। রমেশ, তুমি মিছেই চিন্তা করছিলে, এমন বিনয়ী ছেলে তো আমাদের গ্রামেও মেলা ভার। হ্যাঁ, আমি সত্যিই ভুল বুঝেছিলাম। ও আমাদের শুধু সম্মানই দেয়নি, ও আমাদের আপন করে নিয়েছে। বাবা, সম্পর্ক তো মনের হয়, টাকার নয়। আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন তা কোনো টাকা দিয়ে কেনা সম্ভব নয়। কি রমেশ, আজকাল তো তোমাকে মাঠের চেয়ে বাড়িতেই বেশি দেখা যায়। জামাই আসাতে দেখছি তোমার পার মাটিতেই পড়ছে না। ঠিকই বলেছ, ঠিকই বলেছ। আবার জামাই একদম হীরের টুকরো হবে তা আমি স্বপ্নেও যে ভাবিনি। তোমরা তো জানো আমি বড়লোক পাত্রের কথা শুনে কতটা ভয় পেতাম, কিন্তু আজ আমি বুক ফুলিয়ে বলতে পারি আমার ভয়টা ছিল একেবারেই ভিত্তিহীন। কাল গ্রামের চণ্ডী মণ্ডপে রতন দাদার মুখে শুনলাম সে নাকি তোমাদের বাড়িতে গিয়েছিল। জামাই বাবা নাকি তাকে অনেক সম্মান দিয়েছে। সত্যি, শহরের অত বড় ব্যবসায়ী মানুষ, যার বাড়িতে কত চাকর বাকর, সে কিনা গ্রামের মানুষকে সম্মান করে। বাহ! এটাই তোর গুণ হারু, এটাই ওর গুণ। ও আমাকে বলেছে, বাবা, পরিশ্রমের ঘাম আর কৃষকের পরিশ্রমী তো দেশ বাঁচে। তবে আপনি কেন নিজেকে ছোট ভাববেন? ও তো আমার জামাই নয়, ও ছেলে। ও হলো আমার আদরের জামাই পাখি। আমি ওর নাম দিয়েছি আমার আদরের পাখি। যেমন সুন্দর ওর স্বভাব,
তেমনই মিষ্টি ওর কথা। ও আমার ঘরে আসার পর আমার কুড়ে ঘরটা যেন আলোয় ভরে গেছে। রমেশ, তুমি কিন্তু জিতেছ। বাবা, আপনি একাই মাঠে চলে এসেছেন আমাকে না নিয়ে? আমি না বলেছিলাম আমাকে সাথে আনতে? বাবা, তুমি ঘুমাচ্ছিলে, তাই ভাবলাম তোমার ঘুমটা আর ভাঙাবো না। সকালের প্রকৃতির চেয়ে কি আর ঘুম বড় বাবা? এমন মাটি আর পরিবেশ কি সচরাচর দেখা যায়? কাকাবাবুরা, আপনারা কেমন আছেন? কি করছেন আপনারা সবাই? এই তো বাবা, জমি নিরাচ্ছি, আগাছা জন্মেছে। তোমার শ্বশুর মশাইয়ের সাথে গল্প করছিলাম। তোমার শ্বশুর তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। কাকা, আপনারা আমায় লজ্জা দিচ্ছেন। আমাকে প্রশংসা করার মতো আমি এমন আহামরি কিছু না। মানুষ তো সব জায়গায় একই, কারো কাজই ছোট নয়। সত্যি বাবা, তোমার কথা শুনে মন জুড়িয়ে যায়। রমেশ ভাই ঠিকই বলেছে, ধনের চেয়ে মনের দাম অনেক বেশি। সেটা তোমার কথা না শুনলে আমরা বুঝতেই পারতাম না। দেখেছো তো ভাই সাহেব, আমি আমার জামাইয়ের যে প্রশংসা তোমাদের কাছে করেছি, সেটা কি ভুল করেছি? আমি এখন যেখানেই যাই, সবার কাছে আমার এই আদরের পাখির গল্প করি। বাবা, আপনি যত বেশি প্রশংসা করবেন আমার তত লজ্জা লাগবে। চলুন এবার বাড়ি যাই, মা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, চলো বাবা। জানো জামাই বাবা, আজ এই শান্ত সন্ধ্যার আলোয় আমার মনটা খুব শান্ত হয়ে আছে। অথচ কিছুদিন আগেও এক অস্থিরতা আমাকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু আজ নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন বাবা, হঠাৎ এমন কথা বলছেন কেন? আমার সংকীর্ণ চিন্তার জন্য। আমি ভেবেছিলাম যার অনেক অর্থ আছে, তার মনে কোনো দয়া মায়া থাকতে পারে না, কিংবা বিনয়ও থাকতে পারে না। আমি তোমাকে না দেখেই কত আজে বাজে কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার মেয়েকে দুঃখ দেবে। আজ তোমার এই ভালোবাসা আর মাটির মানুষের মতো ব্যবহার দেখে আমি লজ্জিত। আমি টাকার পাল্লায় তোমার মনকে মাপতে চেয়েছিলাম। বাবা, আপনার ভয়টা অমূলক ছিল না। সমাজে এমন অনেক মানুষ আছে যারা বিত্তের অহংকারে অন্ধ হয়ে যায়। কিন্তু দোষটা অর্থের নয় বাবা, দোষটা মানসিকতার। টাকা তো কেবল একটি মাধ্যম মাত্র। আমি সেটা আজ মর্মে মর্মে উপলব্ধি করছি বাবা। শ্বশুর জামাই মিলে কি এত কথা হচ্ছে? বাবা, তুমি কিন্তু তোমার মেয়েকে এখন ভুলেই গেছো, তোমার আদরের পাখি জামাইকে পেয়ে। না রে মা, তোকে ভুলবো কেন? আমার আদরের পাখি জামাই আমাকে বুঝিয়েছে, বড়লোক মানেই অহংকারী নয়, বরং যার মন বড় সেই প্রকৃত ধনী। আমি শুধু চাই বাবা, আমাদের সমাজ যেন মানুষকে তার কাজের ভিত্তিতে বা অর্থের ভিত্তিতে বিচার না করে। মানুষ হিসেবে মানুষের মর্যাদাটাই যেন সবচেয়ে বড় হয়। হ্যাঁ, আমাদের আদরের পাখি জামাই তোমার মতোই যেন সমাজের সবাই ভাবে, তাহলে আমাদের সমাজের রূপ পরিবর্তন হয়ে যাবে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।